আমরা আবারও ফেসবুক লাইভে চলে এসেছি অ্যাথলেট স্পোর্টস নিয়ে এবং আমার সঙ্গে অবশ্যই রয়েছে আমাদের স্পোর্টস রিপোর্টার মোহতান। আমরা আজকে কথা বলবো আইএসএল নিয়ে। আমরা রোজ দিনই আইএসএল নিয়েই কথা বলি, আইএসএল এর আপডেটই আপনাদেরকে দিয়ে, এবং আজকে আমরা কথা বলবো আইএসএল এর মোহনবাগানের সুখবর নিয়ে। মোহনবাগানের কি সুখবর রয়েছে সেটা জানাতে আমাদের সঙ্গে রয়েছে মোহতান। মোহতান, ঠিক কি সুখবর রয়েছে মোহনবাগান সমর্থকদের জন্য? দেখো, মোহনবাগান সমর্থকদের জন্য যে সুখবরটা রয়েছে সেটা অনেকে যারা খুব ক্লাবের সাথে যুক্ত থাকেন তারা অলরেডি জেনে গেছেন যে ব্র্যাড ইনম্যানের যে প্রসঙ্গটা আসছিল, যে ব্র্যাড ইনম্যান মোহনবাগানে আসছেন, কেউ কেউ বলছিলেন আসছেন কি আসছেন না। আমরা বলেছিলাম যে কথা হয়েছে, কন্ট্রাক্ট সাইন হয়েছে, বাট যতক্ষণ না ক্লাব অ্যানাউন্স করে ততক্ষণ আমরা যেহেতু বলতে পারি না। তো ফাইনালি সেই অ্যানাউন্সমেন্টটা যে ব্র্যাড ইনম্যান আসছেন ক্লাবে, সেই অ্যানাউন্সমেন্টে এসে গেছে। তো ফাইনালি সপ্তম বিদেশি হিসেবে ব্র্যাড ইনম্যান এলেন এটিকে মোহনবাগানে। এটা অবশ্যই ক্লাবের সমর্থকদের জন্য বা সদস্য সমর্থক সবার জন্যই এটা অত্যন্ত সুখবর, কারণ অস্ট্রেলিয়ার যে এ লিগ তার রীতিমতো মানে টপ ক্লাস যে প্লেয়াররা রয়েছেন তার মধ্যে একজন ব্র্যাড ইনম্যান, এবং মিডফিল্ডে যেটা মানে মিডফিল্ডে তার আসাটা মোহনবাগানকে অবশ্যই একটা বাড়তি সুবিধা বা অনেকটা স্ট্রং হলো আর কি মোহনবাগান মিডফিল্ডটা, সেটা একটা খুব ভালো খবর। এবং পাশাপাশি যেটা এলো যে এখান থেকে যেটা দলটা মোটামুটি একটা আন্দাজ করার জায়গায় চলে এলো মোহনবাগান টিমে, কারণ এবার সেকেন্ড যে নামটা নিয়ে আলোচনা হচ্ছিল অর্থাৎ সন্দেশ জিঙ্গল, তার আসার বিষয়টাও ব্র্যাড ইনম্যানের আসাতে অনেকটা বেশি পরিষ্কার হয়ে গেল, কারণ এখানে একটা রিলেশনের ব্যাপার রয়েছে। কারণ সঞ্জয় সেন মূলত মানে এদিকে মোহনবাগানের অন্যতম সহকারী কোচ বা কোচিং স্টাফদের মধ্যে একজন, তো তিনি কোথাও একটা এটা বারবারই বলছিলেন যে ব্র্যাড ইনম্যানের আশা, মানে শুধু ব্র্যাড ইনম্যান নয়, বিদেশি সপ্তম বিদেশি কে হবে না হবে তার মানে সেই ডিসিশনটা অনেকটাই সন্দেশ জিঙ্গানের ভাবনার উপর ডিপেন্ড করবে। কারণ সন্দেশ জিঙ্গান যদি মোহনবাগানে সাইন করেন সেক্ষেত্রে তারা আর ডিফেন্সে কোনো নতুন বিদেশি না নিয়ে তখন তারা মিডফিল্ডের জন্যই আবার নতুন করে ভাববেন, আদারওয়াইজ তারা ডিফেন্সে আরো একজন বিদেশি চান। তো যেহেতু ব্র্যাড ইনম্যানকে আনা হলো সেক্ষেত্রে আমার মনে হয় এই কথাটার সূত্র ধরে সন্দেশ জিঙ্গানের আসার ব্যাপারটাও অনেকটা বেশি পরিষ্কার হয়ে গেল বলেও আমার মনে হয়। আমি এখনো বলবো না যে মোহনবাগান ক্লাবে সন্দেশ জিঙ্গান সাইন করে দিয়েছেন, কারণ আমি অফিসিয়ালি আমরা এটা বলি না, কারণ এটা বলার দায়িত্ব ক্লাবের, এটা অ্যানাউন্সমেন্ট ক্লাব করবে। বাট আমি শুধু হিসেবটা বলছি, এই হিসেবে যদি ভাবি তাহলে সন্দেশ জিঙ্গানের আসাটাও কোথাও একটা ব্র্যাড ইনম্যানের আসার পাশাপাশি একটা সম্ভাবনাটা আরো অনেক বেশি প্রবল করে দিল, এটুকু বলা যেতে পারে। এবার আমরা কমেন্টে চলে যাব। এই মুহূর্তে সত্যব্রত রাজা সাহা তিনি কমেন্ট করেছেন, এফএসডিএল থেকে কবে অ্যানাউন্সমেন্ট হতে পারে? এফএসডিএল থেকে আই থিঙ্ক উনি যে প্রশ্নটা করছেন সেটা ডেফিনেটলি যে ইস্ট বেঙ্গলের নামের অ্যানাউন্সমেন্টটা, অ্যাকচুয়ালি এই অ্যানাউন্সমেন্টটা কিন্তু 2-1 দিনের মধ্যেই এসে যাবে, এটা এক্সপেক্ট করা যেতে পারে। তার কারণ হচ্ছে যে 19 তারিখে কিন্তু এই অ্যানাউন্সমেন্টটা আসবে, এরকম একটা খবর শ্রী সিমেন্ট ফাউন্ডেশন যারা ইস্ট বেঙ্গল ক্লাবের ইনভেস্টার তাদের কাছে ছিল, এবং অবশ্যই ক্লাবের পক্ষ থেকেও এরকম একটা কথা বলা হয়েছিল যে অ্যানাউন্সমেন্টটা হয়তো 19 তারিখ আসবে। বাট কোনো কারণে হয়তো সেটা আসেনি, কারণ আমরা জানি যে এই চুক্তিগুলো যেগুলো আরেকবার করে দেখা হয়, যেহেতু পেপারস ওয়ার্কটা অনেক বেশি হিউজ, এবং সেই কারণেই আমার ধারণা যে ওইখানে কোথাও একটা একটু আটকে আছে যে কারণে সময় নিচ্ছে। তো এই অ্যানাউন্সমেন্টটা আসা শুধুমাত্র সময়ের অপেক্ষা, কারণ কোনো ঘোরতর সমস্যা বা কিছু হচ্ছে এরকম কিছু কিন্তু কোনো কিছু কানে আসেনি। যদি কোনো কারণে এটা পিছিয়ে থাকে সেটা কিছুটা এফএসডিএল এর নিজস্ব স্ট্র্যাটেজি, তারা হয় একটা কোনো বিশেষ মুহূর্ত বিশেষ সময় চাইছেন, বা তারা ডেটটা ঠিক করে রেখেছেন যে যেহেতু একটা কর্পোরেটে যে কোনো অ্যানাউন্সমেন্টকে খুব একটা বড় মানে একটা গ্র্যান্ডার ওয়েতে করা হয়, দেখানো হয়। তো সেই জায়গাটা থেকে আমার ধারণা যে হয়তো তাদের স্ট্র্যাটেজিক্যাল কারণে তারা একটু বেশি সময় নিচ্ছেন এই অ্যানাউন্সমেন্টটা করার ক্ষেত্রে। বাট আই থিঙ্ক ওই কারণেই আটকে রয়েছে, আদারওয়াইজ যদি আমরা স্কেডিউল টাইমের কথা বলি তাহলে কিন্তু এসে যাওয়া উচিত ছিল, মানে স্যাটারডেতেই এক্সপেক্ট করা হচ্ছিল যে এসে যাবে, অন্তত 3 গ্রুপস এটা এক্সপেক্ট করছিল, সেটা হয়নি। তো সেক্ষেত্রে মেরে কেটে কাল পরশু কি আজ যে কোনো সময় এই
ইস্ট বেঙ্গলের আইএসএল এর অন্তর্ভুক্তির অ্যানাউন্সমেন্টটা এসে যাওয়া উচিত এখনো পর্যন্ত যা আপডেট রয়েছে তাতে। ইস্ট বেঙ্গলের তরফ থেকে ইস্ট বেঙ্গলের ফরেনার্স কনফার্ম নিউজ কি কিছু আছে বলতে পারবেন? কল্লোল মজুমদারের প্রশ্নটা দেখুন, খুব খুব সাধারণ একটা ব্যাপার, ফরেনার নিউজ বলা যেতে পারে, সম্ভাবনার কথা বলা যেতে পারে, বলা হচ্ছে অনেক সম্ভাবনার কথা, কিন্তু সত্যি কি কনফার্ম নিউজ দেওয়া যেতে পারে? হিসেব কি বলছে? যতক্ষণ না আইএসএল এ ইস্ট বেঙ্গলের অন্তর্ভুক্তির কথা এফএসডিএল ঘোষণা করছে, যতক্ষণ না বোর্ড গঠন হয়ে সেই বোর্ড কোচ নির্বাচন করছে, ততক্ষণ পর্যন্ত বিদেশিদের সাইন করানো কি সম্ভব? কখনোই তো সম্ভব না। সেক্ষেত্রে কনফার্ম নিউজ দেবো কি করে? আলোচনা চলছে, শর্ট লিস্ট হয়েছে, এত অব্দি সব ঠিক আছে, কিন্তু সাইন হয়ে গেছে, এটা সম্ভবই তো নয়, টেকনিক্যালি এটা সম্ভব না। সেই কারণে একদম কনফার্ম নিউজ ডেফিনেটলি দেওয়া যাবে না। বাট হ্যাঁ, স্পেকুলেশন বেশ কিছু রয়েছে, বেশ কিছু আকর্ষণীয় সিভি রয়েছে, যেমন অনেকেই বলছেন মার্কি প্লেয়ার হিসেবে হয়তো ইব্রাহিম হাসানের কথা। একজন কমেন্ট করেছেন, কল্লোল মজুমদারি যে তো কনফার্ম ইস্ট বেঙ্গলে আসছে। সবটাই ভার্চুয়াল, সবটাই মৌখিক ভাবে, কোনোটাই খাতায় কলমে হতে পারবে না। এই মুহূর্তে দাঁড়িয়ে টেকনিক্যালি খাতায় কলমে কিছু করা সম্ভব না যতক্ষণ না ওই অ্যানাউন্সমেন্টটা আসছে আর যতক্ষণ না অফিসিয়াল বোর্ডটা গঠন হচ্ছে। ইনফ্যাক্ট এটা সব থেকে বড় প্রশ্ন ছিল এতদিন যে কবে বোর্ডটা গঠন হচ্ছে, আমি সেটা নিয়েও কথা বলেছিলাম। তো ওনাদের যিনি প্রতিনিধি অর্থাৎ শ্রী সিমেন্টসে, তাদের বক্তব্য আমরা সবকিছু সেট করে রেখেছি। আইএসএল ইস্ট বেঙ্গলের অন্তর্ভুক্তির কথা যে মুহূর্তে এফএসডিএল ঘোষণা করবে তার 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে আমরা ইয়েটা বলে দেবো, বোর্ডটা বলে দেবো। এবার টেকনিক্যালি বোর্ডই কিন্তু যাবতীয় নির্বাচন বা যাবতীয় কনফার্মেশনটা দেবেন। হ্যাঁ, জেজের সাথে কথা অনেক দূরে গিয়েছে, যদিও জেজের কাছে আরো দুটো বড় ফ্র্যাঞ্চাইজির প্রস্তাব রয়েছে, কিন্তু তার সত্ত্বেও যেহেতু ইস্ট বেঙ্গল ক্লাব এবং এই লেগাসিটা একটা বিশাল ম্যাটার করে, এবং আমরা এটাও জানি যে জেনারেলি কলকাতার জায়ান্ট যে সমস্ত ক্লাবগুলো রয়েছে তারা ফিনান্সিয়াল কারণে খুব বেশি হারেন না কারোর কাছে, সোজা কথায় বলতে গেলে। তো সেখানে হয়তো আটকাবে না, যদি হয়তো অনেকটাই কনফার্ম, মোর দ্যান 60% কনফার্ম, বাট কনফার্ম এবং অ্যানাউন্স করার মতো জায়গায় আছে, এটা আমরা টেকনিক্যালি কিছুতেই বলতে পারি না, এবং আমি এটা বলার রিস্ক নেব না। বেসিক্যালি এটা ক্লাব বলবে। হ্যাঁ, ডেফিনেটলি 60%-এর উপর যা কথা হয়েছে তাতে 60%-এর উপর ডেফিনেটলি কনফার্ম, কিন্তু সাইন হয়ে যাওয়া সম্ভব না, টেকনিক্যালি সম্ভব না, আর সেটা আমরা এই মুহূর্তে বলতেও পারি না। বাসুদেব দাস তিনি কমেন্ট করেছেন, আইএসএল অ্যানাউন্সমেন্ট কবে দিদি? আইএসএল এর সূচির অ্যানাউন্সমেন্টটা আমরা এটা আগেও বলেছিলাম যে অ্যাকচুয়ালি না, যতক্ষণ না এএফসির তরফ থেকে সূচিটা পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এফএসডিএল আইএসএল এর অ্যানাউন্সমেন্টটা করতে পারছে না। এটাই কিন্তু আসল কারণ সম্ভব না, কারণ ওই 14-28 দিনে কোয়ারেন্টাইন দিয়ে এর মাঝখানে 3টে টিম খেলতে চলে যাবে এএফসি, একটা নয় 3টে টিমের বিষয়, সেটা এত সহজ হবে না। কাজেই যেভাবে এএফসি স্কেডিউলটা পাঠাবে সেইভাবেই কিন্তু আইএসএল এর স্কেডিউলটা তৈরি হবে, এবং একটা বিরাট সম্ভাবনা রয়েছে। ইনফ্যাক্ট এটা নিয়ে আমরা পরবর্তীকালে আরো বিস্তারিত আলোচনা করবো, কারণ আমি অলরেডি অফিসিয়ালি বেশ কিছু লোকের সাথে কথা বলেছি, বাট আজকে সেই প্রসঙ্গটায় আসছি না যতক্ষণ আমি কনফার্ম হতে পারছি, যে কারণে আমি বলছি না। বাট যেটুকু জানতে পারছি যে এএফসি সূচি অনুযায়ী যদি দেখা যায় যে সময় হচ্ছে না, আগে বা পরে কোনোটাতেই তুমি টাইম পাচ্ছ না পুরো টিমটাকে কোয়ারেন্টাইনে গোয়ার মধ্যে রেখে টুর্নামেন্টটা করে দেওয়ার, সেক্ষেত্রে কিন্তু টাইম, ম্যাচ, এমনকি লিগের ফরম্যাটে একটা পরিবর্তন আসার সম্ভাবনাও রয়েছে, সেই ইঙ্গিতটাও কিন্তু পাওয়া গেছে। নট অনলি আইএসএল আই লিগ দুটোর ক্ষেত্রে এটা হতেও পারে, আমি বলছি না হবেই, হতেও পারে। এটা অনেকটাই ডিপেন্ড করবে এএফসি কোন সূচিটা পাঠাচ্ছে তার উপর, কারণ এএফসি তে খেলতে যাবে 3টে টিম। কারণ এই বছরে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তুমি ওই একটা টুর্নামেন্ট খেলতে আর একটা টুর্নামেন্ট খেলে আসা অতটা সোজা হবে না, যদিও দুটো টিমই বায়ো বাবলের মধ্যেই থাকবে, ওখানেও এখানেও, কিন্তু তার সত্ত্বেও তুমি যদি আইপিএল এর দিকেও দেখো যে বায়ো বাবলের মধ্যেই কিন্তু ইংল্যান্ডের বা অস্ট্রেলিয়ার প্লেয়াররা ছিলেন, সেখান থেকেই তারা আমির সাথে জয়েন করেছেন টিমগুলোর সাথে, কিন্তু তার সত্ত্বেও কিছু টিমের ক্ষেত্রে 34 ঘন্টা, কিছু প্লেয়ারের ক্ষেত্রে 36 ঘন্টা, কিছু প্লেয়ারের ক্ষেত্রে কিন্তু পুরো 1 সপ্তাহ কোয়ারেন্টাইন থাকছে। কাজেই এটা গেল, তাও আবুধাবিতে নিয়মটা অনেক স্লথ, অনেক শিথিল, স্লথ বলবো না, সরি, শিথিল, অনেকটাই ছাড় রয়েছে, তারা অনেক কিছুই অ্যালাউ করছে। বাট ইউরোপিয়ান কান্ট্রিগুলো বা এশিয়ার অন্যান্য কান্ট্রিগুলোতে যা কোভিডের সিচুয়েশন, এমনকি আমাদের নিজেদের দেশে কোভিডের যে সিচুয়েশন, তাতে এতটা শিথিলতা দেওয়ার জায়গা নেই। কাজেই
একটা হিউজ টাইম লাগবে এই ম্যাচটা, একটা ম্যাচ খেলার জন্য। কাজেই একটা সম্ভাবনা প্রবল রয়েছে, যদি সময় না ম্যানেজ করা যায় তাহলে হয়তো ফরম্যাটে একটা চেঞ্জেস আসতেও পারে, আইএসএল এও আই লিগেও। কিন্তু ইস্ট বেঙ্গলের টিম নিয়ে সবাই একটু বেশি চিন্তিত। ডানমাউইয়া কি ডানমাউইয়ালালতে ডানমাউইয়ালালতে সেই 20 জনের লিস্টের মধ্যে আছেন এটুকু জানতে পেরেছি, এটুকু খবর পেয়েছি। বাট আলটিমেট ফাইনালাইজ করবে শ্রী সিমেন্টস গ্রুপ, এবং তাদের কাছে যে 20 জনের লিস্ট পাঠানো হয়েছে তাতে ডানমাউইয়ালালতের নামটা শুনেছি আছে। এখন ওই যে বললাম কনফার্মেশন টেকনিক্যালি তো এখন দেওয়া যাবে না, বাট ওই 20 জনের মধ্যে যদি মানে ডেফিনেটলি তাদের মধ্যে অধিকাংশ ফুটবলারকেই রাখতে চায় ইস্ট বেঙ্গল, বা রাখতে হবেও বলা ভালো, কারণ শেষ মুহূর্তে গিয়ে 20 জন ফুটবলার বদলে ফেলে নতুন 20 জন দেশি ফুটবলার অতটা সহজ হবে না। সেই অ্যাঙ্গেল থেকে আমরা যদি দেখি তাহলে ডানমাউইয়ালালতের সম্ভাবনা ডেফিনেটলি অনেকটাই রয়েছে। দেখা যাক, বাকি ওই যে বললাম অ্যানাউন্সমেন্ট ক্লাব করবে, আমরা নয়। স্বাধীন পল তিনি জিজ্ঞেস করেছেন আইএসএল এ কোন কোন টিম ঈশান পণ্ডিতাকে নিতে চাইছে। ঈশান পণ্ডিতা তো অলরেডি স্পেনের ক্লাবে সাইন হয়েছে। এবার আমি যেটা শুনলাম, আমাকে একজন আগের দিন আপনাদের মধ্যে থেকেই কেউ একজন কমেন্ট করেছিলেন যে ঈশান পণ্ডিতাকে হয়তো মানে যেহেতু স্পেনে কোভিড সিচুয়েশনের জন্য হয়তো সেই চুক্তিটা ক্যান্সেল হয়েছে, কিন্তু আমার হিসেব যা বলছে বা একটু ভেবে যদি দেখি আমরা, সেই একই কারণে ঈশান পণ্ডিতাকে আমাদের দেশের কোনো টিমে পাওয়াটাও খুব কঠিন সব দিক থেকে হিসেব করলে। তো আমার মনে হচ্ছে না ঈশান পণ্ডিতার চান্স রয়েছে, মানে অন্তত আমার সূত্র যা বলছে আমার মনে হয় না যে এবছর ঈশান পণ্ডিতার আসার চান্সেস খুব বেশি রয়েছে। আর আই থিঙ্ক সো, মানে এর বেশি ঈশান পণ্ডিতা সম্পর্কে আমার বলা মুশকিল, কারণ যে কারণে উনি মানে যেহেতু চুক্তিটা ক্যান্সেল হয়েছে শুনলাম, স্পেনের 3য় ডিভিশনের একটা ক্লাবে সাইন করেছিলেন ঈশান পণ্ডিতা। তো সেক্ষেত্রে আমার ধারণা চাওয়া না চাওয়ার থেকেও পাওয়াটা সত্যিই কঠিন। আমার মনে হয় না এই বছর আইএসএল ঈশান পণ্ডিতাকে খেলতে দেখা খুব একটা সম্ভব হবে বলে এটা আমার মনে হয় না। আমি বললাম এভরিথিং ক্যান পসিবল, আমি কখনোই দাবি করবো না, বা আমি এটা করিও না। এটা নিয়ে অনেকের একটু আপত্তির জায়গা রয়েছে যে আমরা কোনো কিছু পরিষ্কার বলছি না, বাট এটা আমার পরিষ্কার বলা তো দায়িত্বও না। তো সেই জায়গা থেকে আমি শুধু সূত্র মারফত যেটুকু জানতে পারছি বা যেটুকু চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে বিষয়, তাতে আমার মনে হচ্ছে না এবছর আইএসএল ঈশান পণ্ডিতাকে ভারতবর্ষে মানে আইএসএল আমরা দেখার চান্সেস কম, অনেকটাই কম। কল্লোল মজুমদার তিনি কমেন্ট করেছেন কোন কোন বিদেশির ইবিতে মানে ইস্ট বেঙ্গলে আসার চান্স বেশি। ইস্ট বেঙ্গলের টিম নিয়ে সবাই ন্যাচারাল ব্যাপার, কারণ কি বলতো ম্যাক্সিমাম টিমগুলো না রেডি হয়ে গেছে অলমোস্ট। বাকি মানে বেসিক্যালি যে জায়গাটা সব থেকে বেশি বাকি রয়েছে সেটা অবশ্যই ইস্ট বেঙ্গল, কারণ মোহনবাগান তাদের 7টা বিদেশি কনফার্ম করে ফেললো, এবং আমরা জানি যে কলকাতায় যারা ফুটবল প্রেমী বা ফুটবল নিয়ে ভাবেন তাদের ডেফিনেটলি ইস্ট বেঙ্গল মোহনবাগানটাই ভাবনার বিষয়। যে বিদেশিদের কথা হচ্ছে, যদিও এটা না বলা খুব কঠিন, কারণ এর মধ্যে কোনটা মিলবে না জানি না। সেক্ষেত্রে তাও আমি বলছি, যখন আপনারা বারবার বলছেন, একটা নাম তো সবাই জানেন, ইব্রাহিম সেল্লা, অনেকে বলছেন ফেল্লা। এই প্লেয়ারকে মাল্টি ফুটবলার হিসেবে ইস্ট বেঙ্গল ক্লাব ভাবছে, এটা শোনা গেছে সূত্র মারফত, কনফার্ম এখনো নয়। প্যাপিসিসের নাম উঠেছে, ইংলিশ প্রিমিয়ার লিগের সেনেগালের স্ট্রাইকার। সেনেগালের একজন প্লেয়ার আমরা অলরেডি গত বছর মোহনবাগানের পাপা বাবা কারা দিওয়ারাকে দেখেছিলাম, তো প্যাপিসিসের আরো একটা নাম পাওয়া যাবে ইস্ট বেঙ্গলে, এই নামটাও পেয়েছি। ভ্লাদিমির গানাট, অ্যাকচুয়ালি এই নামগুলো আমরা এর আগেও একটা এপিসোডে বলেছিলাম, তো ওনারা যখন আবার জানতে চাইছেন আমি বলছি ভ্লাদিমির গ্রানাটের নামটাও শুনেছি, ডিফেন্সে খেলেন, অত্যন্ত ভালো ফুটবলার, ডেফিনেটলি ভালোই ফুটবলার, রাশিয়ার। এবার টোলগে আর্সেনালের কথা ছিল, তার সাইন হয়ে গেছে, কারণ ওই নামটা আর আসবে না, ওটা মানে টোলগে আর্সেনালের সম্ভাবনাটা আর নেই। আর জ্যাভিয়ার এসপিনোসের নাম পেয়েছি, তিনিও মিডফিল্ডার। এই নামগুলো বিদেশিদের তালিকায় পাচ্ছি, শুনছি। এছাড়া ক্লাবে যারা অলরেডি ইস্ট বেঙ্গলে খেলেছেন, অর্থাৎ জুয়ান মেরা, তাদের মধ্যে একজন যে নামটা শোনা যাচ্ছে, হয়তো তার সাথে চুক্তিটা রাখবে হয়তো, কারণ মানে গত বছর জুয়ান মেরার পারফরমেন্সটা যথেষ্ট ভালো ছিল, এবং সেটা শ্রী সিমেন্টস কর্তৃপক্ষের কানেও গেছে, এবং তাদের জুয়ান মেরা নিয়ে খুব বেশি আপত্তি নেই, কিন্তু কোলারও নিয়ে আপত্তি আছে, কোলারকে রাখতে চাইছেন না তারা। উমিত সিং এর নামে আরেকটা বিষয় রয়েছে, তাদের সম্পর্কে কোনো খবর আছে? উমিত সিং কি অলরেডি সাইন করেছে ইস্ট বেঙ্গলের 2 বছরের জন্য? অলরেডি সাইন করার জায়গা কোথায়? প্রি কন্ট্রাক্ট আর কন্ট্রাক্ট এক
হয় না, এটার মধ্যে একটা বড় রাস্তা থাকে যেটা পেরোতে হয়। যে কটা প্লেয়ার পেরিয়েছেন না রাস্তাটা ম্যাক্সিমামই প্রি কন্ট্রাক্ট, বিশেষ করে এই উমেদ সিং বা আরো দু একজনের নাম বারবার উঠে আসছে, কখনো আনাস, এদের প্রি কন্ট্রাক্ট হয়েছে। এদের সাথে কন্ট্রাক্ট করে ফেলা ইস্ট বেঙ্গল ক্লাবের পক্ষে সম্ভব না, কারণ ইস্ট বেঙ্গল এখন আর সোলো ডিসিশন নিতে পারবে না। তারা যা ডিসিশন নেবে সেটা শ্রী 7 ইস্ট বেঙ্গল ফাউন্ডেশনের বোর্ড নেবে। যতক্ষণ না বোর্ড তৈরি হচ্ছে ততক্ষণ অব্দি কনফার্ম শব্দটা ব্যবহার করা আমার মনে হচ্ছে বোকামি, আমি করতে চাইছি না। কথা চলছে উমেদ সিং এর সাথে তো বহুদিন থেকে কথা চলছে, এবং আইএসএল এ খেললে উমেদ সিং যে ইস্ট বেঙ্গলে খেলবেন সেটা তিনি নিজেও জানিয়েছেন, কিন্তু এখনই সেটা বলার মতো জায়গায় অবশ্যই নেই। তবে হ্যাঁ, একটা কথা আমি এই প্রসঙ্গে বলি, আমি জানি না প্রশ্নটা এসছে কিনা, যদি নাও এসে থাকে যে বিদেশি গোলকিপার ইস্ট বেঙ্গল নেবে কিনা, এটা আমি অনেকবারই শুনছিলাম। এটা মোটামুটি কনফার্ম করতে পেরেছি যে গোলকিপিং পজিশনে বিদেশি নিয়ে কোটাটা তারা নষ্ট করতে চাইছেন না, কারণ আমাদের দেশে মোটামুটি অনেক ভালো ভালো গোলকিপার রয়েছে, এবং আমরা জানি যে বিশেষ করে গোলকিপিং পজিশনটায় ভারতীয় ফুটবল অনেকটাই রেজিস্ট করে, এগিয়ে থাকে সেই অর্থে, মানে অন্যান্য পজিশনের সাথে সঙ্গে যদি আমি কম্পেয়ার করি, সেই জায়গা থেকে গোলে কিন্তু তারা ভারতীয় গোলকিপারই চাইছেন। গোলকিপার কোনো বিদেশি আসার সম্ভাবনা এখনো অবধি নেই, অন্তত শ্রী গ্রুপস কোনো বিদেশি গোলকিপার চাইছে না, এটুকু বলতে পারি বিদেশিদের ক্ষেত্রে। বাকিটা তো সময় বলবে, বোর্ড গঠন হওয়ার পর যাবতীয় সিদ্ধান্ত। আচ্ছা, সৌমেন মজুমদার তিনি কমেন্ট করেছেন, প্লিজ বলুন এফএসডিএল কবে অ্যানাউন্স করবে ইস্ট বেঙ্গলের পার্টিসিপেশন। আচ্ছা, এটা আমরা আগেও এটা নিয়ে আলোচনা করলাম, তাও উনি যখন বলছেন 19 তারিখে এসে যাওয়ার কথা ছিল, এখনো না আসার কারণ আমার মনে হয় খুব সামান্য কিছু হয়তো জায়গায় আটকাচ্ছে। তো এই সপ্তাহের মধ্যে অবশ্যই, এই সপ্তাহ ফার্স্ট কোয়ার্টারেই কিন্তু এসে যাওয়া উচিত এই নামটা, অর্থাৎ কাল পরশু ম্যাক্সিমাম বুধবারের মধ্যে এসে যাওয়া এক্সপেক্ট করছি। এখন এফএসডিএল তো কাজেই তারা কোনো কিছু অ্যানাউন্স করার আগে কাউকে কিছু জানান না, বা আমরা এফএসডিএল থেকে সত্যি কিছু জানতে পারি না। বাট যেটুকু ক্লাব বা ইনভেস্টরদের সূত্র থেকে জেনেছি যে তারা এক্সপেক্ট করছিলেন 19 তারিখে হবে, বাট সেটা হয়নি কোনো কারণে। তো আমার মনে হয় না সেটা খুব বেশি সময় লাগবে, এটা কিছুটা স্ট্র্যাটেজিক্যাল কারণে ওরা টাইম নিচ্ছে। বিশ্বরূপ দত্ত তিনি প্রশ্ন করেছেন, ইস্ট বেঙ্গল ক্লাবের প্রেস মিট আছে কি 1-2 দিনের মধ্যে? এখনো কিছু পাইনি, মানে এখনো কিছু জানানো হয়নি প্রেস মিটের কথা। তো আমার ধারণা ওরা একটা জিনিসের জন্যই ওয়েট করছেন, সেটা হচ্ছে যতদিন না ওই আইএসএল এ অন্তর্ভুক্তির নামটা, অন্তর্ভুক্তিটা অ্যানাউন্সমেন্টটা আসছে, মানে অন্তত শ্রী সিমেন্টসের প্রতিনিধির সাথে কথা বলে আমরা সেটাই শুনলাম যে আফটার দ্যাট তারা তাদের সবকিছু রেডি, আফটার ওই অ্যানাউন্সমেন্ট তারা সমস্ত কিছু একটা একটা করে আনতে শুরু করে দেবেন। প্লেয়ার বেছে নেওয়া, কোচ বেছে নেওয়া, সবার আগে বোর্ড গঠন, এগুলো পরপর হতে থাকবে। বাট তারা ওই পার্টিকুলার ওই একটা অ্যানাউন্সমেন্টের জন্য ওয়েট করছেন, এবং যে কারণে আর কি, মানে খুব নতুন কিছু ইস্ট বেঙ্গল সম্পর্কে এই মুহূর্তে আমরাও দিতে পারছি না, কিন্তু আফটার দ্যাট অ্যানাউন্সমেন্ট তারপর কিন্তু ইস্ট বেঙ্গলের পরপর আপডেট আসতে থাকবে, মানে ভীষণ ফাস্ট হবে আর কি কাজটা, কারণ সময় নেই। এবং সব দিক থেকে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, এএফসির যে সূচি সেটা না আসার জন্য এফএসডিএরও কিছুটা ঘেটে আছে, মানে তাদের পক্ষেও দুম করে কিছু অ্যানাউন্স করাটা কঠিন হচ্ছে। এই যেমন সবে বেঙ্গালুরুর জার্সিটা গতকাল রিভিউ হয়েছে, এবার এই জার্সিগুলো আস্তে আস্তে আসতে শুরু করবে, কারণ এটা নিয়েও একটা মানুষের ইন্টারেস্ট রয়েছে, বিশেষ করে মোহনবাগানের জার্সির ক্ষেত্রে। ইস্ট বেঙ্গলের ফ্যানেদের কমেন্টে ভরে গিয়েছিল, এবারে কিন্তু মোহনবাগানের জন্য একটা কমেন্ট এসেছে, মোহনবাগানের জার্সি রিলিজ কবে হবে মৌতান? আই থিঙ্ক এটা তো কিছুদিন এক্সপেক্ট করেছিলাম যে 10-12 সেপ্টেম্বরের মধ্যে হয়তো হবে, বাট সেটা এলো না। এখন গতকাল মানে সানডে থেকে শুরু হয়েছে, মানে জার্সি রিভিউগুলো শুরু হয়েছে, বেঙ্গালুরু জার্সিটা এসে গেছে। তো অক্টোবরের ফার্স্ট উইকের মধ্যেই আসবে, এবং অক্টোবরে তো টিমই চলে যাবে। তো আই থিঙ্ক আমি এখনো বলবো এই হয় এই সপ্তাহ নয় নেক্সট উইকের মধ্যে চলে আসবে, কারণ ডেট সত্যি কিছু জানানো হয়নি। মোহনবাগান রেডি, এফএসডিএল গ্রিন সিগন্যাল দিলে তারা জার্সি রিভিল করে দেবেন, তো সেটা যে কোনো দিনই আসতে পারে আর কি। তো এই সপ্তাহের মধ্যে ম্যাক্সিমাম নেক্সট উইকের প্রথম 2-3 দিনের মধ্যে এসে যাবে। না, এরপর তো খেলতে যাওয়ার সময় এসে যাচ্ছে, কারণ অক্টোবরে তো টিমগুলো অ্যাসেম্বল হয়ে যাবে, যা এখনো অব্দি এফএসডিএল এর ভাবনা রয়েছে। এখন এএফসি সূচি অনুযায়ী আমি জানি না এটা কোনো আবার হিউজ চেঞ্জ হবে কিনা, সে সম্ভাবনা আছে। আমরা এই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করছিলাম। সৌমেন মজুমদার তিনি আবার জানতে চেয়েছেন যে এফএসডিএল এর অ্যানাউন্সমেন্ট কবে হবে দিদি রিগার্ডিং ইস্ট বেঙ্গল? 3বার বলে দিয়েছি, একটু ব্যাকে যেতে হবে, এসে যাবে এই সপ্তাহের মধ্যেই এসে যাবে, আগামী 2-3 দিনের মধ্যেই এসে যাবে।
আজ বিকেলে ক্লাবের ভার্চুয়াল মিটিং ছিল কি মৌতানদি? পার্থ দাসের প্রশ্নটা করেছে। ক্লাব থেকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি ভার্চুয়াল মিটিং এর কথা, মানে কোনো ক্লাব থেকেই জানানো হয়নি, বাট এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গল ক্লাবের রেগুলার বেসিসেই নিজস্ব মিটিং কিছু হবে, কিন্তু সেই মিটিং থেকেও আউটকাম তো কিছু নেই, কারণ যতক্ষণ না বোর্ড গঠন হয়ে বোর্ড মিটিং করছে ততক্ষণ পর্যন্ত সেই মিটিং এ কোনো সিদ্ধান্ত হতে পারে না, অন্তত ফুটবল বা আইএসএল সংক্রান্ত কোনো সিদ্ধান্ত হতে পারে না। আদার্স থিং ইজ ডিফারেন্ট, বাট এই জায়গাটা মাথায় রাখতে হবে। আর একটা প্রশ্ন এসেছে শাগনিক রয় চৌধুরীর তরফ থেকে, ইস্ট বেঙ্গল কোন নামে খেলবে আইএসএল এ? ইস্ট বেঙ্গল এফসি নামে খেলার সম্ভাবনাই খুব বেশি। শ্রী ফাউন্ডেশনের নামটা আসতে পারে, কিন্তু সেটা ইস্ট বেঙ্গলের আগে আসবে না, পরেই আসবে। তার কারণ যেহেতু এএফসির ক্রাইটেরিয়া যে টিমের নাম আগে থাকবে, তো সেক্ষেত্রে ইস্ট বেঙ্গল এফসি, ইস্ট বেঙ্গল শ্রী ফাউন্ডেশন এফসি যাই আসুক, বাট ইস্ট বেঙ্গল ব্যাপারটা থাকবে, প্রথমে ইস্ট বেঙ্গলটাই থাকবে, এটুকু বলা যায়। মানে এক্সাক্ট আই থিঙ্ক ইস্ট বেঙ্গল এফসিটাই এখনো অব্দি ভেবেছেন তারা, যেহেতু শিলমোহর পড়েনি তাই নামটা মানে এখনই বলছি না, বাট আমি যতটুকু জানি ইস্ট বেঙ্গল এফসি নামেই খেলবে। রাহুল বোস তিনি কমেন্ট করেছেন, ব্র্যাড ইমান কি কনফার্ম? হ্যাঁ কনফার্ম, বললাম যে আজকে অ্যানাউন্সমেন্টই এসে গেছে ব্র্যাড ইনম্যানের, তো ব্র্যাড ইনম্যান যে সাইন করছে সেটা অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে। আমরা ইনফ্যাক্ট উনি বোধহয় একটু লেটে জয়েন করেছেন, কারণ আমরা এটা দিয়েই শুরু করেছিলাম আজকে। পার্থ দাস আপনি আবার প্রশ্ন করেছেন, আপনাকে আবার একটু ব্যাকে যেতে হবে, যে কি আসছে আইএসএল এ খেলতে ইস্ট বেঙ্গলে? আমরা এই নিয়ে কথা বলেছি, অলরেডি কথা বলেছি, অনেক মানে যে বলে 60% এর উপর কথা, হ্যাঁ, কিন্তু কনফার্ম হয়নি, কনফার্ম হতে পারে না যতক্ষণ না বোর্ড আসছে, বোর্ডের মেম্বাররাই এটা কনফার্ম করবেন, আদারওয়াইজ সম্ভব না করা। মোহনবাগানের জার্সি কবে রিলিজ হবে? দেবজ্যোতি সাহা তিনি বলেছেন 29th মেবি। আচ্ছা, শঙ্কর রায়চৌধুরী তিনি জিজ্ঞেস করছেন, দিদি এফএসডি এর অ্যানাউন্সমেন্ট করবে, তারপর বোর্ড গঠন হবে, কোচের প্লেয়ার অ্যানাউন্স হবে, তারপর ভিসা সমস্যা? না ভিসার সমস্যা আই থিংক খেলা স্টার্ট হয়ে যাবে। আমার মনে হয় এটা খুব বড় সমস্যা হবে, কারণ যে প্লেয়ারই নেওয়া হোক বা যাই নেওয়া হোক, সেক্ষেত্রে একটা কথা মাথায় রাখুন, সমস্ত বিষয়বস্তুটা কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব একা নয়, এই বিষয়টার সাথে এফএসডিএল ভীষণভাবে জড়িত, এআইএফএফ ভীষণভাবে জড়িত, এবং কোথাও একটা এরা সবাই মিলে যখন নেমেছেন কাজটা করতে, সেক্ষেত্রে আমাদের একটা কথা তো মানতে হবে যে এআইএফএফই বলুন আর এফএসডিএলই বলুন, বিশেষ করে এআইএফএফ এর ক্ষেত্রে এখানে পলিটিক্যাল কানেকশন মারাত্মক থাকে, এবং ইস্ট বেঙ্গল ক্লাব যে আইএসএল খেলবে তার মধ্যেও একটা মানে বিশেষ রাজনৈতিক অঙ্ক বা রাজনৈতিক দল অবশ্যই এর মধ্যে জড়িত ছিল। সেক্ষেত্রে বিদেশ মন্ত্রক বা স্বরাষ্ট্র মন্ত্রকের পারমিশন পাওয়া বা তার জন্য দু একদিনের এদিক ওদিক হওয়া, সেটা খুব বড় ইস্যু হবে না, কারণ এখনো অব্দি তো এফএসডিএল সূচিটা ফাইনালি অ্যানাউন্স করেনি। সেক্ষেত্রে সূচিটা তৈরি করার ক্ষেত্রে যদি একটু পরের দিকে ইস্ট বেঙ্গলের ম্যাচগুলো দেবেই, আই থিঙ্ক যে একটু পর থেকে ইস্ট বেঙ্গলের ম্যাচগুলো শুরু হবে, প্রথম দিকে হয়তো দিল না, আর সেখানে ওটা অ্যাডজাস্ট হয়ে যাবে, ওটা খুব বড়। আর ফুটবলাররা সবাই নিজের মতো করে প্র্যাকটিসে আছেন, এটা হতে পারে না যে কোনো ফুটবলার লকডাউন ম্যাচ হচ্ছে না বাড়িতে বসে গেলাম, এটা প্লেয়াররা করেন না, তারা প্র্যাকটিসের মধ্যেই থাকেন। প্রি সিজনের একটা ব্যাপার থাকে, একসাথে টিমের প্র্যাকটিস করার একটা ব্যাপার থাকে, আই থিঙ্ক সেই সময়টা ইস্ট বেঙ্গল ক্লাব পাবে। এবার 100% তো সবকিছু হয় না, ইস্ট বেঙ্গলের এবার যেখানে আইএসএল খেলাটাই একটা সময় অনিশ্চিত ছিল, সেখান থেকে আইএসএল এ মিট করা, এই রাস্তাটাকেও তো মানতে হবে, কিছুটা তো অ্যাডজাস্টের জায়গা উভয় পক্ষকেই করতে হবে, আমার মনে হয় না খুব বড় ইস্যু হবে। আচ্ছা, শুভজিৎ রয় তিনি জিজ্ঞেস করেছেন, 28 তারিখ মোহনবাগানের কোচ এবং কোচিং স্টাফরা যাচ্ছে গোয়াতে, এটা কতটা সত্যি? এক্সাক্ট 28 তারিখই বলতে পারবো না, তবে ওর আসবে 28 তারিখ যাবে এটা আগে শুনেছিলাম, কিন্তু যেহেতু এখনো সূচিটা হাতে পাইনি, তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আর 28 হবে কিনা ওটা বুঝতে পারছি না। তবে হ্যাঁ, একটা প্রিলিমিনারি ভাবা হচ্ছিল যে 28 তারিখ যাবে, কিন্তু হতেও পারে 28 তারিখ যেতেও পারে, কিন্তু যদি সূচি তার আগে বা ইন বিটুইন সূচিটা কি দেয় এফএসডিএল আইএসএল এর, সেটার উপর ব্যাপারটা ডিপেন্ড করবে, কারণ যদি সত্যি মানে যে শিডিউল টাইমটা রয়েছে অর্থাৎ 19শে নভেম্বর থেকে শুরু হওয়া, সেটা যদি না হয় তাহলে আমার মনে হয় তারা অক্টোবরেই যাবে, শুধু আরো কিছুটা দিন আগে যাওয়া, কারণ এই সিচুয়েশনে প্রত্যেকটা প্লেয়ারকে নিয়ে আসা, তাদেরকে রাখা, কোয়ারেন্টাইন, এই এন্টার ব্যাপারটা তো রয়েছে। 28 তারিখ আগে থেকে একটা শিডিউল করা ছিল যে যাবে, কিন্তু যেহেতু এখনো এফএসডিএল সূচিটা দিল না, সেই জায়গায় ডেটটা একটু ঘাঁটলেও ঘাঁটতে পারে, আর যদি ইন বিটুইন সূচি দিয়ে দেয় এবং 29 তারিখ থেকেই শুরু হয়, তাহলে 28 তারিখ আই থিঙ্ক চলে যাবে, কারণ একটা কোয়ারেন্টাইনে তো থাকতে হবে, প্রায় 11 দিন 12 দিন কোয়ারেন্টাইন। আচ্ছা, দেবজ্যোতি সাহা তিনি জানতে চেয়েছেন, ইস্ট বেঙ্গলের লাইসেন্স ব্যাপার নিয়ে কোনো আপডেট আছে? লাইসেন্স এক্ষুনি তো
পাওয়া যাবে না, লাইসেন্সের সময় লাগবে। হ্যাঁ, এআইএফএফ, এফএসডিএল এরা প্রত্যেকেই ইস্ট বেঙ্গলের হয়ে এএফসির সঙ্গে কথা বলছেন, দরবার করছেন। ইস্ট বেঙ্গলের কাছে যখন যে পেপারস চাওয়া হচ্ছে বা যেভাবে মুভ করতে বলা হচ্ছে সেটা ইস্ট বেঙ্গল ক্লাব করছে, প্রসেসটা চলছে। এক্ষুনি অ্যানাউন্সমেন্ট আসবে না, এবং এএফসির অ্যানাউন্সমেন্টের পর বাকি সবকিছু হবে, এটা ভাবার কোনো কারণ নেই। তবে হ্যাঁ, এএফসি থেকে একটা সবুজ সংকেত, অন্তত মৌখিক সবুজ সংকেত পাওয়ার ব্যাপার আছে। আই থিঙ্ক সেটা আমার একটা কোথাও ধারণা হচ্ছে যে ওই সবুজ সংকেতটা পেয়ে গেলেই আইএসএল এ ইস্ট বেঙ্গলের নথিভুক্তিকরণের অ্যানাউন্সমেন্টটাও এসে যাবে। ওই একটা দুটো জায়গাতেই বোধহয় একটু আটকে আছে, কনফার্ম মানে করে বলতে পারছি না, তাতে আমার উপর ক্ষুণ্ণ হতে পারেন লোকজন, বাট যে জায়গাটা আমি কনফার্ম নই সেই জায়গাটা কনফার্ম বলবো না। আমি যেটুকু জানতে পারছি সেই জায়গা থেকে বলছি। তো তাতে আমার ধারণা ওই ভার্বাল একটা কোথাও সম্মতি আছে, না হলে এতদূর এই চুক্তিটা বা এত কিছু এগোতো না। ওটা আসবে, বাট এক্ষুনি এএফসির কনফার্মেশন এসে যাবে না, তার আগে আই থিঙ্ক অন্যান্য অ্যানাউন্সমেন্ট গুলো আসবে ইস্ট বেঙ্গলে। আচ্ছা, সৌরভ ভট্টাচার্য তিনি জানতে চেয়েছেন বকেয়া টাকাটা আগের ইয়ারের সেটাকে ইনভেস্টর লোনে দেবে, লোন দিলে কি ক্রাইটেরিয়া রাখতে পারে? অ্যাকচুয়ালি হ্যাঁ, লোন দিলে কি ক্রাইটেরিয়া রাখতে পারে সেটাই তো প্রশ্ন। এখন এই কথাটা আমরাই আগে বলেছিলাম, কারণ শ্রী গ্রুপসের সাথে কথা বলেছিলাম এবং ওনারা পার্টিকুলারলি এই শব্দটাই বলেছিলেন যে যেহেতু হ্যাঁ ডেফিনেটলি আমরা মানে শ্রী সিমেন্টস ইস্ট বেঙ্গল ফাউন্ডেশন এই এন্টিটিটা যাবতীয় দায়ভার নিতে বাধ্য, কিন্তু সেই শ্রী সিমেন্টস ইস্ট বেঙ্গল ফাউন্ডেশনের মধ্যে যে দুটো এন্টিটি রয়েছে অর্থাৎ শ্রী সিমেন্টস এবং ইস্ট বেঙ্গল, তারা নিজেদের মধ্যে কোন শর্তে একে অপরের সাথে যুক্ত হচ্ছে সেটাও দেখার ব্যাপার। এবং সেক্ষেত্রে তাদের বক্তব্য ছিল যে হ্যাঁ, লোনে যদি টাকাটা দিতে হয় আমাদের লাইবিলিটিসটা ফার্দার, আগেরটা না, তারা সেই লাইবিলিটিসটা সেভাবে নিতে চাননি। হ্যাঁ, যদি ইস্ট বেঙ্গল ক্লাব টাকা নেই বলে, মানে এটা তো জায়গা রয়েছে আমি যখন যুক্ত হয়ে যাবে 8 কোটি টাকা জয়েন করবো না, সেক্ষেত্রে তারা বলছেন ইস্ট বেঙ্গল ক্লাব বাইরে থেকেও লোন নিতে পারে, আমাদের থেকেও লোন নিতে পারে। এটা কিন্তু একদম ওনাদের ভার্সন, আমি ভার্সন না হলে সেটা বলি না, তো এটাই ওনাদের ভাবনা। সেক্ষেত্রে কি শর্ত দিতে পারে, শর্ত অনেক কিছু দিতেও পারে, আবার কোনো কিছু নাও দিতে পারে। এই শর্তটা নিয়ে মানে সরাসরি বলাটা একটু কঠিন, আমাদের পক্ষেও কঠিন। তারা ঠিক কি চাইছেন বা কেন এই লোনের প্রসঙ্গটা থাকছে সেটা তাদের ভাবনাটা বলতে পারবো না, তবে অনেক কিছু কি হতে পারে সেটা আমি বলতে পারি। সেটা হচ্ছে ধরুন যেই লোনের ব্যাপারটা থাকবে, একটা সার্টেন টাইমের পর যদি ইস্ট বেঙ্গল ক্লাব এই চুক্তিটা থেকে বেরিয়ে আরো বেটার কোনো, বেটারই বলবো কারণ ইনভেস্টার বেটার হলে তবেই তারা চুক্তি থেকে বেরোতে চাইবে, সেইখান থেকে চুক্তি থেকে বেরোবার সময় কিন্তু এই পয়েন্টটা থাকবে। কারণ এই যে টাকাটা নেওয়া হবে যদি সেটা লোন হয় সেটা কিন্তু সুদে আসলে বাড়বে এবং চক্রবৃদ্ধি হারে, এটা মাথায় রাখা উচিত। কাজে তখন কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট থাকবে, একই সিচুয়েশন হবে, মানে ঠিক যেমন কোয়েসের ক্ষেত্রে প্রিভিয়াস লাইবিলিটিস গুলো রয়ে গেল, তখন কিন্তু আবার শ্রী সিমেন্টসের কাছে এই দেনাটাও একটা লাইবিলিটিস হয়ে যাবে। এটা হওয়ার সম্ভাবনা থাকবে। শর্ত কি থাকবে আমি জানি না, কিন্তু এটা হবেই যদি লোনই নেয় শ্রী সিমেন্টসের থেকে। লোন পেপার মানে তো তার লোন প্রসিডিওরটাই সেখানে থাকবে, আর লোন প্রসিডিওরটা কি আমরা সবাই জানি, লোন যদি নাও তো তার সুদ দিতে হবে এবং সেই সুদটা চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে। হয়তো যতক্ষণ অব্দি চুক্তি রয়েছে ততক্ষণ কোনো সমস্যা নেই, কিন্তু কোনো সময় যদি ইস্ট বেঙ্গল ক্লাব মনে করে যে আমি এই চুক্তিটা থেকে বেরিয়ে এসে অন্য কারোর সাথে যুক্ত হবো, বা যদি কোনো টাইম ফ্রেম থাকে, যদি বেরিয়ে আসার কোনো অপশন থাকে, সেই অপশনের ক্ষেত্রে কিন্তু এই টাকাটা তখন সুদে আসলে ফেরত দেওয়ার একটা ব্যাপার থাকবে। এছাড়া তারা শেয়ার নিয়ে নেগোশিয়েট করতে পারেন, যে 76-24 যে রেশিওটা রয়েছে সেই রেশিওটা পরিবর্তনের প্রস্তাব আসলেও আসতে পারে, এসেছে আমি বলছি না, বাট সে সম্ভাবনাটাও রয়েছে, শ্রী গ্রুপসের তরফ থেকে সেই প্রস্তাবটাও দেওয়া হতে পারে। কিন্তু লাইবিলিটিসটা যে তারা নেবেন না এবং তারা বিনা কারণে বিনা শর্তে টাকাটা মানে লাইবিলিটিসটা মিটিয়ে দেবেন অর্থটা, সেটা যে হবে না, এটা কিন্তু ওনাদের প্রতিনিধিদের সাথে কথা বলে আমার কাছে অন্তত পরিষ্কার। তারা কিন্তু লাইবিলিটিসটার অর্থ যদি দেন তাহলে সেই অর্থটা ডেফিনেটলি হবে লোন ফরম্যাটে বা অন্য কোনো নেগোসিয়েশনের ভিত্তিতে, শুধুমাত্র এই চুক্তির জন্য তারা লাইবিলিটিস শোধ করবে না। একেবারেই আমাদের সময় একেবারেই শেষ হয়ে গেছে। মৌতান, তোমাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকেও অনেক অনেক ধন্যবাদ। আইএসএল এর সমস্ত সংক্রান্ত খবর আমরা জানাই আপনাদেরকে অ্যাড্রেস করছি এবং আগামী দিনেও জানাতে থাকবো। তবে অন্যান্য সব খবরের জন্য নজর রাখুন আরএনএন নিউজে।